সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ইসির আনিসুর রহমানের বক্তব্য, সাথে থাকবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে প্রার্থীর বিষয়ে, এছাড়াও সমসাময়িক আরও ২-১টি বিষয় নিয়ে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে ৩ জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রফেসর ডক্টর AKM মতিনুর রহমান, এছাড়াও আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের ৩ জনকেই। আমি জনাব মতিনুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে আমি প্রথমেই বলছিলাম, নির্বাচন কমিশনার জনাব আনিসুর রহমানের একটি উক্তিকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। গতকাল তিনি সাংবাদিকদের সাথে বলেছেন যে ইসি চাইলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি এক্সাম্পল দিয়েছেন অতি সম্প্রতি শেষ হওয়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে এনে, যে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং দলীয় নির্বাচনের অধীনে সম্ভব যদি ইসি চায়। আপনি কি মনে করেন? ধন্যবাদ ফখরুল ভাই, এবং ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। আপনি প্রথমেই যে বিষয়টি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের জনাব আনিসুর রহমান সাহেব গতকালের বক্তব্যের প্রেক্ষিতে এই প্রসঙ্গটি আসছে, এখানে আসলে উনি যে কথা বলেছেন এটি ব্যক্তিগতভাবে ওনার জায়গা থেকে আমি এটিকে ওনার যে কনফিডেন্ট, এই কনফিডেন্টকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন, যে নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, করা সম্ভব নয়, সেটি বাংলাদেশের কনটেক্সটে অতীতের অনেক ঘটনাগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। আমি বর্তমান যে নির্বাচন কমিশন আছে, আপনি লক্ষ্য করেন তাদের তত্ত্বাবধানে 3টি নির্বাচন হয়েছে। এক গাইবান্ধা একটা উপনির্বাচন, 2 কুমিল্লা একটা সিটি নির্বাচন, এবং লাস্ট রংপুরে একটা নির্বাচন। আমি যদি দেখি গাইবান্ধা নির্বাচন, সেটি প্রধান নির্বাচন কমিশনার সহ তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই নির্বাচনটিকে তারা বাতিল করেছে। অনেকগুলো কেন্দ্র তারা বাতিল করেছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ওই নির্বাচনে যে সকল নির্বাচন ব্যবস্থাপনার সাথে যে সকল ব্যক্তিরা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ তারা কিন্তু এখন পর্যন্ত নিতে পারে নাই বা নেয় নাই। তো এটিকে আপনি সফল যিনি বলছেন আনিসুর রহমান সাহেব, তাহলে ওইটাকে আপনি কিভাবে সফল হিসেবে ধরে নেবেন? কারণ শুধুমাত্র উনি উদাহরণ টেনেছেন রংপুরের যে নির্বাচনটি। আমি পুরো 3টেই আমি একটু আলাদা আলাদা করে বলিনি। আমি ফার্স্ট পার্টে একটু কম সময় নিব, একটু সংক্ষেপে। তাহলে এখন যে নির্বাচন কমিশনার সম্মিলিত হবে, যারা নির্বাচনের সাথে জড়িত, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই এখন পর্যন্ত। আমার মনে হয় না মিডিয়াতে বা আমরা কোনো কিছু প্রক্রিয়াধীন আছে। কিছু শাস্তিমূলক কথা উনি উল্লেখ করেছেন, যেটা কিছু করেছেন যারা ওই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এরকম কিছু ব্যবস্থা উনি নিয়েছেন, কিন্তু সেই শাস্তিটা এই শাস্তিমূলক ব্যবস্থার উপর ভিত্তি করে গতকালকে নির্বাচন কমিশনার সাহেব যে কথা বলেছেন, এটি কোনোভাবেই জনগণ এবং রাজনৈতিক যে দল তারা এটি আস্থা রাখতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। 1, 2 নম্বর হচ্ছে, আপনি এটি সত্য যে নির্বাচন কমিশন যদি
প্রকৃত অর্থেই ইন ট্রু সেন্স তারা যদি নিরপেক্ষ নির্বাচন করতে চায়ও, এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা ইনভলভ, আপনি নির্বাচন কমিশনের দেখবেন যে সকল কর্মকর্তা মাঠ লেভেলে আছে তারা কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় যতটা প্রভাব সৃষ্টি করতে পারে তার চেয়ে অনেক বেশি প্রভাব সৃষ্টি করতে পারে লোকাল প্রশাসন। তো লোকাল প্রশাসন তো সরাসরি সরকারের নির্বাহী বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আমরা দৃশ্যমান দেখি আর কি। তো সুতরাং সেখানে উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এবং কিসের ভিত্তিতে উনি বলেছেন সেই ব্যাখ্যা উনি দেন নাই। আমি মনে হয় এই বিষয়টি আসি আবার আলোচনা করব নিশ্চয়ই, আসি সময় একটু শুনে আসি। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, একই কথা যদি বলি, এই আনিসুর রহমানের এ কথায় আপনি কি বলবেন? আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি? হ্যাঁ, ধন্যবাদ ফখরুল আলম কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক কুষ্টিয়া ইউনিভার্সিটির আমাদের সম্মানিত শিক্ষক মতিনুর রহমান বক্তব্যটা আমি শুনেছি। আমাদের মাসুদ কামাল সাহেব আছেন, উনি হয়তো বলবেন এই বিষয়ে। আসলে ইসির যে গতকালকে যে বক্তব্যটা উনি দিয়েছেন, আমি এটার সাথে সহমত পোষণ করি এই কারণে, কারণ ইতিমধ্যে যে 3টি নির্বাচন হলো ওনাদের আমলে, যে 3টি নির্বাচনের মধ্যে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা দেখেছি, ওটা নিয়ে তো কেউ কোনো উচ্চবাচ্য করে নাই। প্রথম দিকে একটু কথা হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন নিয়ে পরাজিত মেয়রের আপত্তি ছিল, আপত্তি ছিল, কিন্তু ওইভাবে তো মানে মেয়রের পক্ষে তো বিএনপি পিছনে ছিল, যদিও উনি স্বতন্ত্র হিসাবে সেখানে বলেছেন, কিন্তু পিছনে বিএনপি ছিল। এমনকি তারা ওইভাবে কোনো, যদি ওই রকম কিছু হতো তাইলে ওখানে আন্দোলন হতো, কর্মসূচি দিত, ওই টাইপের কিছু। গাইবান্ধাতে আপনি দেখেন যে আমাদের রিপন যে নির্বাচনটি করেছেন সংসদ সদস্য হিসাবে, ছাত্রলীগের সাবেক সভাপতি, কিন্তু সেখানেও যখন ভিডিও ফুটেজ দেখে এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ ওখানে যারা ছিলেন দায়িত্বরত অবস্থায়, তারা দেখে ওরা মনে করছে যে প্রশ্নবিদ্ধ হতে পারে, বিদায় তিনি নির্বাচনটা স্থগিত করেছেন। এবং কি উনি যেটা মতিনুর রহমান সাহেব বলেছেন যে আমরা দেখেছি যে ওখানে অনেকের বিরুদ্ধে শাস্তিগত যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াধীন আছে, আমরা দেখেছি অনেকগুলো তদন্তও করছে, এমনকি তাদেরকে মানে কিভাবে তদন্ত করে তারা কী ধরনের শাস্তির আওতায় আনা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশন তাদের কাজ করছে, সেটা আমাদের বিষয় না। আর ওটা জিনিস যে আমরা দেখেন যে সদ্য 3-4 দিন আগে যে রংপুর সিটি কর্পোরেশন যে নির্বাচনটি হলো, সেটাও কিন্তু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হলো, এমনকি জাতীয় পার্টির প্রার্থী সেখানে জয়লাভ করেছে। এখানে ঐতিহাসিকভাবে যেহেতু জেনারেল এরশাদের রংপুরে এটা তার নিজস্ব একটা আঞ্চলিক বলয় হিসাবে উনি সেখানে কাজ করেছেন, ওনার ওই ধরনের জনপ্রিয়তা আছে, তার এই প্রতিফলন উনি সেভাবে নির্বাচিত হয়েছেন। আর আমাদের এখন করণীয় কি? আমাদেরকে এই যে ধরেন আমাদের পার্লামেন্ট থেকে যে নির্বাচন কমিশন পাশ হয়ে যে নির্বাচন কমিশনটা গঠিত হলো, সেই নির্বাচনের বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে যে সংবিধানটা পাশ হলো যে আমাদের আর তত্ত্বাবধায়কের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিরোধী দল, বিশেষ করে বিএনপি সহ আরো কয়েকটি দল, তারা তো আন্দোলন করছে। বিএনপি তো 13 সালে যে আন্দোলনটা করে 14 সালে যে নির্বাচনটা হলো সেখানে ওনারা অংশগ্রহণ না করাতেই কিন্তু 155 জন সংসদ সদস্য, ওখানে কোনো প্রার্থী ছিল না বিধায় তারা নির্বাচিত হলো। এমনকি 2018 সালেও বিএনপির একই দাবি ছিল, যে দাবিটা বিএনপি অনেকদিন আন্দোলন করেছিলেন, একটা পর্যায়ে বিএনপি 2018 সালে তো বিএনপি নির্বাচনে গিয়েছিল না, তখনও তাদের তত্ত্বাবধায়কটা তাদের কনসেপ্টে ছিল, এবং তারা তত্ত্বাবধায়কের জন্য তখনও কিন্তু তারা সংগ্রাম করেছিল। আমি বলতে তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচনে যাবেন না, কিন্তু একটা পর্যায়ে তারা নির্বাচনে গেলেন, এমনকি নির্বাচনে গিয়ে বিএনপির 6 জন সংসদ সদস্য নির্বাচিত হলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচিত হওয়ার পরও ওনাকে কোনো এক অজুহাতে ওনাদের দলের হাইকমান্ড থেকে ওনাকে শপথ গ্রহণ করতে দেওয়া হলো না। কিন্তু দেখা গেল আবার পরবর্তী পর্যায়ে যখন বিএনপির সংসদীয় কোটা, অর্থাৎ ওনাদের যে আমাদের 45টি নারী আসনের যে কোটা থাকে, সেখানে বিএনপি 6 জন অনুপাতে 1 জন পায়, ওনার রুহিন ফারহানাকে কিন্তু আবার পরবর্তী পর্যায়ে ওনারা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করার সুযোগ দিয়েছে। তা আমরা বলি যে ওনাদের এই যে দ্বৈত নীতিটা, সেখানেও তো বিএনপির হয় আমি নির্বাচনে থাকবো, আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন শপথ দিবে না, বাকি 5 জন নিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে শপথ নিতে দেওয়া হলো না। তো এটাও তো তাদের পার্টির মধ্যে, আর ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব না করতে বাকি 6 জনের শপথ নিত না, যে কাজটা ওনারা কয়দিন আগে করেছেন, যে ওনারা সবাই একযোগে পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর দিয়ে আবার একজন তো পদত্যাগ করার পর উনি আবার বিএনপি থেকেও উনি পদত্যাগ করেছেন, এবং সংসদ সদস্য হিসাবে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নও কিনেছেন উকিল আব্দুল সাত্তার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, আসবো আবার এই বিষয়ে, একটু শুনে আসি। জনাব মাসুদ কামাল, আপনার বিশ্লেষণ। যে এখানে হলো কি, ইলেকশন কমিশনার যিনি আছেন
উনি আসলে এটা ছাড়া আর কি বলবেন? উনি কি বলতে পারবেন যে একটা আপনার নির্দলীয় সরকার না হলে অথবা দলীয় সরকার থাকলে নির্বাচন ভালো হবে না? এটা কি উনি বলতে পারেন, বলতে পারবেন? ওরকম ওনার কি মেরুদণ্ড আছে অথবা ওরকম ওনার কি নৈতিক জোরটা আছে? নেই তো। কোনো নির্বাচন কমিশনার কি বলবে যে আমরা পারবো এই দলীয় মানে এই সরকার থাকলে আমরা আমাদের অসুবিধা হবে? ঠিক কেউ বলবে? কখনো বলে না তো। কারণ ওনারা তো এই সরকারের মাধ্যমে এখানে নিয়োগ পেয়েছেন, তাই না? স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়া আর জাতীয় নির্বাচনের ৩০০ আসনের চ্যালেঞ্জটা কি এক? শুনেন, খালি না আমি ওটা তো আমি বলছি না, আমি তো বলছি না যে তারা মানে ঠিক বলেছেন। আমি বলেছি ওনার তো আর কিছু বলার নাই, ওনাকে এটা বলতেই হবে। কিন্তু প্রশ্নটা হলো উনি যেটা বলেছেন উনি নিজেও জানেন এটা ঠিক না। আমি কারণটা বলি, দেখেন একটা জিনিস হলো কি যে নির্বাচন জিনিসটা কি, নির্বাচনটা কিসের উপর নির্ভর করে? ধরা যাক একটা এলাকায় আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আরও কয়েকটা পার্টি আছে। আওয়ামী লীগ ছাড়া অন্য সকল পার্টির সকল নেতার উপর 10টা-15টা করে মামলা আছে। আচ্ছা, তো এখন ইলেকশনটা সে কীভাবে করবে? বাংলাদেশের ইলেকশন তো এখনও মানুষের ঘরে ঘরে যে ভোটটা চাইতে হয়। এখন সে মামলার কারণে পুলিশ তাকে দেখলেই দৌড়ায় অথবা ধরে ফেলায়, বলে যে আমি এখন তো ধরি নাই, এটা 2 বছর আগের মামলা, 3 বছর আগের মামলা, পুরনো মামলা ধরে ফেলায়। এখন ধরলে সে তো বেরোতে পারছে না, তাহলে সেখানে নির্বাচনটা হবে কিভাবে? দলীয় সরকার থাকলে সমস্যাটা কি? এই হলো সমস্যা। আর যদি দলীয় সরকার না থাকতো তাহলে কিন্তু দৌড়ালে সবাইকে দৌড়াইতো, আর তাহলে বলতো ইলেকশনটা হয়ে যায় তারপরে দেখা যাবে এটা। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে ইলেকশন কমিশনের কী করার আছে? ইলেকশন কমিশন যে বলে যা সম্ভব তারা কীভাবে করবে? এই কাজটাই ইলেকশন কমিশনকে বলতে পারবে যে যাদের উপর মামলা আছে তাদের তোমরা ধরো না? তারা কিনা বলার এখতিয়ার আছে? এখতিয়ার তো নাই। অথবা বলতে পারবে যে এই মামলা, যেমন আপনার এই 2008 সালে ইলেকটেড হওয়ার পর আওয়ামী লীগ গভর্নমেন্ট কী করলো, যে সময় একটা কমিটি করে দিল, তৎকালীন আপনার আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে সমস্ত আওয়ামী লীগের নেতাদের সমস্ত মামলা তারা উঠাই নিল। এগুলো মামলাই না, বিএনপিও করেছে। হ্যাঁ, বিএনপি যখন ক্ষমতায় এসেছে, একটা মামলা উঠেছিল। হ্যাঁ, তখন না, আমি ওইটা বলছি না, বলছি যে সরকার যখন চেঞ্জ হয় তখন বিগত সরকারের সময়ে দেওয়া মামলাগুলো বর্তমান সরকার এসে রাজনৈতিক মামলা বা বিভিন্ন অজুহাতে এরকম মামলা প্রত্যাহারের নজির শুধু আওয়ামী লীগের সময় হয়েছে তা নয়, এর আগেও হয়েছে। ভাইয়া প্রশ্ন তো আওয়ামী লীগ বিএনপির না, আওয়ামী লীগের না, প্রশ্ন হলো দলীয়। বিএনপির এই ধরনের নজির আছে, আমি তো অস্বীকার করছি না। আওয়ামী লীগ করছে, বিএনপি করছে না, তা বলি না। কিন্তু আমি বলছি যখন একটা দলীয় সরকার থাকবে সেই দলটা তার দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে বিশেষ সুবিধা দিবে, এটাই স্বাভাবিক। এবং ইলেকশনটা হয় কেন? যে আমি আবার জিতে আসবো, এই তো আকাঙ্ক্ষা। তো আমার জেতার জন্য যা যা করা দরকার ওনারা তা করবেন। এবং সেই তা করতে গেলে যারা বিরোধী দল আছে তাদের নেতাকর্মীকে একটু দৌড়ের উপরে রাখবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গাটা যদি থাকে যে একদল লোক দৌড়াচ্ছে আর একদল লোক চুপচাপ বসে, দুইজনে আপনি দিলেন যে মাটি কাটা কম্পিটিশনে আসো, সে দৌড়ে গিয়ে মাটি কাটতে পারবে ভাই? পারবে? পারবে তো না। কিন্তু ওই জিনিসটা থামানোর এখতিয়ার বা অ্যাবিলিটি এটা তো নির্বাচন কমিশনের নাই। সেখানে আনিসুর রহমান সাহেব কি করে বলেন যে দলীয় সরকার থাকলেও আমরা অবাধ নির্বাচন করতে পারবো? উনি কি করে বলেন? উনি তো বাদ বলে ফেলেছেন, বলছেন যে ঠিক আছে। এবং উনি আশা করেছেন এটা বলার মাধ্যমে ওনার সরকার হয়তো ওনাকে কিছু সুযোগ সুবিধা বাড়াই দেবে। জনাব মতিনুর রহমান, আপনার কাছে যাই। আমি আলোচনার শুরুতে বলছিলাম যে আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচন। এই নির্বাচনে প্রার্থী বিএনপির এমপি ছিলেন জনাব উকিল আব্দুস সত্তার, অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ। তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং আমরা আজকের খবরে যেটি জানলাম সেটি হলো উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফর্মও কিনেছেন। আবার অন্যদিকে আওয়ামী লীগ তার 6টি শূন্য আসনের নির্বাচনে প্রার্থী দিয়েছেন, 3টিতে তাদের দলীয় প্রার্থী গতকালকে তারা ঘোষণা করেছেন, 2টো তারা ছেড়ে দিয়েছেন তাদের 14 দলীয় জোটের প্রার্থীদের জন্য, এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কোনো প্রার্থী দেননি, ওইটি উন্মুক্ত রেখেছেন। শুনতে চাই আপনার কাছ থেকে এর বিশ্লেষণ কি হতে পারে এখানে।
ধন্যবাদ ফখরুল ভাই, আপনি আপনার প্রশ্নের মধ্যেই উত্তর রয়ে গেছে, আমি সেটাকে একটু রিপিট করি। সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনটি বিএনপির একসময় এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রতিমন্ত্রীও ছিলেন, গত 2008-এর ইলেকশনে উকিল আব্দুল সাত্তার। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাকে যদিও বিএনপি সাধারণ সদস্য পদ থেকে সহ ওনার যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিল বহিষ্কার করেছে। তো সুতরাং এখন উনি, তার আগে তো উনি দল থেকে পদত্যাগ করেছেন না, এখন উনি নির্বাচন করলেন এটা বিএনপি নিশ্চয়ই এটি মানে ওন করে না তাকে। তবে এখানে যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি আপনি লক্ষ্য করেন, যে কটা নির্বাচনী আসন ফাঁকা হয়েছে বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করার পর, রাইট, সব জায়গায় আওয়ামী লীগ কিন্তু প্রার্থী দিয়েছে। না, 3 জায়গায় প্রার্থী দিয়েছেন, না, দলীয় প্রার্থী দিয়েছে 3 জায়গায়, দলীয় প্রার্থী 3 জায়গায় দিয়েছে, তার নির্বাচনী জোটের 2টো জায়গায় তারা অন্য জায়গায় তাদের শরিক দলকে দিয়েছে। একটি এই সাত্তার সাহেবের এখানে উন্মুক্ত রেখেছে। এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি এটা একটা সরকার এবং রুলিং পার্টি এটা একটা কৌশল গ্রহণ করেছে, এবং আমার ধারণা যে তার ছেলের সাথে, তার ছেলের কারণে আজকে আমি দেখলাম নিউজ, এবং তার ছেলের কারণে সে এই জায়গাতে দাঁড়াতে সে বাধ্য হয়েছে বলে নিউজ আমি দেখেছি। স্থানীয় বিএনপির নেতারাই এই অভিযোগ করেছেন। না, ওনাকে আশুগঞ্জ থেকে অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আমি এখানে আসার আগে নিউজটা দেখলাম। তো সুতরাং এর ভিতর দিয়ে সরকার দল কী প্রমাণ করতে হচ্ছে আমি জানি না, মানে এটা আমার ধারণা, যেহেতু এটা উন্মুক্ত রেখেছে, আমার ধারণা এরকম একটি নিশ্চয়ই একটা ড্রামা এখানে তৈরি করা হয়েছে। যদিও ওই ড্রামা বিএনপি যেহেতু এই ভদ্রলোককে এখন ওন করছে না, সুতরাং এটি বিএনপির কোনো কনসার্ন বিষয় এখন না। তবে আমার ধারণা যে এই ড্রামা দিয়ে আসলে আপনার বিএনপিকে এই যে আগামী যে নির্বাচন, জাতীয় যে ইলেকশন, সেই ইলেকশনে যে কোনো যত ফন্দি ফিকিরি তৈরি করা হোক না কেন, বিএনপি নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি একটু শেষ করে নিই এই জায়গাতে। আপনি দেখেন এই ফন্দি ফিকিরটা কিন্তু এর আগের যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কেম নুরুল হুদা, আপনার মনে থাকার কথা, সেটি হচ্ছে বিএনপিকে যখন ডায়ালগে উনি ডেকেছিলেন তখন স্পষ্টত আমার মনে আছে, সেটি হচ্ছে উনি বলেছিলেন যে আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এবং এই মন্তব্য করার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে এই প্রধান নির্বাচন কমিশনার বিষয়ে আরও আমাদেরকে অবজার্ভ করতে হবে। তার মানে এটি আমি উল্লেখ করলাম এই কারণেই যে এটি ছিল কেম নুরুল হুদার এক ধরনের ট্র্যাপ। কেন ট্র্যাপ? যাতে বিএনপি নির্বাচনে আসে 2018-তে, এবং পরবর্তীতে আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রীর সাথে যখন ডায়লগ হয় তখনও কিন্তু এই কথাটি আসছে যে আপনারা আমার প্রতি আস্থা রাখুন এবং আমি নিরপেক্ষ নির্দলীয় মানে একটা সুষ্ঠু নির্বাচন দিব। ওকে, আপনি এই প্রেক্ষিতে পাশাপাশি আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটি হচ্ছে 2014 সালে বিএনপি ইলেকশনে না এসে অনেক সময় ভিতরে অথবা বাহিরে যে নির্বাচনে না গিয়ে তারা ভুল করেছে, এই ভুলটা ভাঙানোর জন্য 2018 সালে তারা নির্বাচনে গিয়েছে, বিশেষ করে জনগণের দিকে তাকিয়ে। কিন্তু তার রেজাল্ট বিএনপি নয়, বাংলাদেশের এবং বিশ্বের সকল মানুষ জানে যে 2018 সালে ইলেকশনটা কীরকম হয়েছে। 1, 2 নম্বর হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের গাইবান্ধার যে নির্বাচনটা বাতিল করেছে, স্থগিত করেছে, এটিও আমি মনে করি একটা ট্র্যাপ বিএনপির আস্থা অর্জন করার জন্য। কারণ এই 1-2 ইলেকশনকে দিয়ে আস্থা আপনি অর্জন করতে পারবেন না। যেটা মাসুদ কামাল ভাই বলেছেন, 300টি আসনে যখন নির্বাচন হবে, এই নির্বাচন কমিশনের সেই আপনার কি বলা যায় মানে সিদ্ধান্ত না, সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার আছে, এটা আমি ব্যক্তিগত মনে করি না। কারণ আমি শেষ করছি আরেকটা দিয়ে, সেটি হচ্ছে যে আপনি দেখেন যে এখানে এই যে রংপুরের যে সিটি কর্পোরেশন ইলেকশন হলো এবং সেখানে ইভিএম, যেখানে
রাত 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত কিন্তু হ্যাঁ, ভোট অনেক কাস্ট করতে অনেক হয়েছে। দেরিতে ভোট হয়েছে। ভোট কাস্ট করতে হয়েছে। তো সুতরাং এখানে নির্বাচন যখন আপনি নিরপেক্ষ প্রসঙ্গ আসবে তখন শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে বর্তায় না, এর সাথে নির্বাচন আমি আগে বলেছি এর যে ব্যবস্থাপনা এবং সরকার যদি প্রকৃত অর্থে চায়, আপনি আমাকে বলেন যে কেন সরকার নিরপেক্ষ নির্বাচন চাবে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনি দেখেন না, নির্বাচন সরকার এই দায় কেন নেবে? সরকার তো সুষ্ঠু নির্বাচন দেওয়ার পক্ষেই তো আচ্ছা থাকবে। তাহলে সেটি তো স্বাভাবিক। তাহলে আমি উত্তরটা এভাবে দেই হ্যাঁ। যে 2007 সালে যখন কেএম হাসানকে প্রধান মানে উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের যখন উল্লেখ করা হলো, তখন আওয়ামী লীগ কি সেটা মেনেছিল? এই আলোচনা আমি এটা এক লাইনে শেষ করছি, অনেক দূরে চলে আমি যাব। এক লাইনে শেষ করছি, মূল না আজকের ফখরুল ভাই, এক আলোচনা। লাইনে শেষ করছি। জি, আপনি please। দেখেন তখন মানে নাই, কারণ কেএম হাসান সাহেব একজন সজ্জন ব্যক্তি এবং কিন্তু অভিযোগ যেটি এসেছিল যে উনি এক সময় বিএনপির সাথে কোনো এক সময় বিএনপি ধরেন রাজনীতির সাথে জড়িত ছিলেন, 30 বছর পদ আগে, পদবি ছিল না তার। 30 বছর আগে অথবা 35 বছর আগে কোনো এক সময় হয়তো বিএনপির কোনো একটা পদ উনি হোল্ড করেছেন, ওকে। কিন্তু যখন উনি প্রধান বিচারপতি হয়েছেন, ওনার কার্যক্রমের ভেতরে এই বিষয়টি কখনো মানে ফোকাস জি। হয় এক। জি, আসবো কিন্তু আপনার না, কাছে। কিন্তু তাহলে আপনি সেটা যদি না মানেন, তাহলে যিনি আওয়ামী লীগের সভানেত্রী তাকে প্রধানমন্ত্রী রেখে বিএনপি কেন ইলেকশন আপনি আসবে মানবেন? এই প্রশ্নের উত্তরটা আমি মনে হয় আমি প্রথমত, কেন মানবে আমাকে এটা বলেন। আচ্ছা আমি একটু শুনে আসি ডক্টর নিজামুল আমি হক ভূঁইয়া। মতিনুর রহমান ভাইয়ের একটা বক্তব্য নিয়ে লাস্ট কথাটা দিয়ে আমি আরম্ভ করলাম। জি। উনি কে এম হাসান সাহেবের কথা বললেন। আমাদের তৎকালীন আমাদের আইনমন্ত্রী মরম মদুদ আহমদ সাহেব, ওনাকে 65 বছর আমাদের সম্মানিত বিচারপতিদের বয়স ছিল তখন 65 বছর। ওনার বয়স 2 বছর বাড়িয়ে বিচারপতিদের মানে ওনার বয়স বাড়ান নাই, যেটি করেছেন সবার জন্য তো ওনারটা করতে গিয়ে বিচারপতিদের বয়স 67 বছর করেছে কেন? ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ওনার আন্ডারে ইলেকশনটা করলেই একটা বিএনপি ক্ষমতা আসতে পারবে। এরপরে তো আন্দোলন হলো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে একজন প্রেসিডেন্টকে তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়াত মরম প্রফেসর ইয়াজুদ্দিন আহমদ স্যার ছিলেন প্রেসিডেন্ট, ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হলো। এরপরে সেনাশাসিত সরকার আসলো, 111 সৃষ্টি হলো তো ওখান থেকেই, এবং দেশের জন্য একটা বিশৃঙ্খলতা অরাজকতা 111 সৃষ্টি হলো। এরপরে যাই হোক মানে আমাদের ওই তত্ত্বাবধায়ক সরকার দিয়েই আমাদের ইলেকশনটা হলো। এমনকি এর পরবর্তী পর্যায়ে পার্লামেন্টে আইন পাস করা হলো যে আমরা আর কোনো তত্ত্বাবধায়কের মধ্যে যাব না, আমরা দলীয় সরকারের অধীনেই নির্বাচন করব, যেটা 2014 সালে হলো, যেটা 2018 সালে হলো। আপনার ব্রাহ্মণবাড়িয়া উকিল আব্দুল সাত্তার সাহেবের কথা নিয়ে যে আলোচনাটা করছেন, উনি খুবই একজন জনপ্রিয় ব্যক্তি। উনি 5 বার সংসদ সদস্য হয়েছেন এবং উনি প্রতিমন্ত্রীও ছিলেন। এমনকি উনি সম্প্রতি উনি বলেছেন যে আমি পদত্যাগ করিয়াছি, আবার ওনার অপোজিট বিএনপি তাকে বহিষ্কার করা হয়েছে। জনাব নিজামুল হক, আপনার কি মনে হয় যে এখানে এই সরকারি দলের কোনো কেনা বেচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে? না, সামনে আমার ইলেকশনকে শুনেন, রেখে? একটা ব্যক্তিত্ববান ব্যক্তি কখনো কেনা বেচার মধ্যে থাকে না। আমি যুক্তরাষ্ট্রের একটা এক্সাম্পল দিই। জো লিবারম্যান যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছেন আল গোরের সাথে। উনি কখনো স্বতন্ত্র হয়ে যায়, আবার কখনো ডেমোক্রেটও চলে আসে। উকিল আব্দুল সাত্তার সাহেব যখন বিএনপির সাথে ছিল, উনি নৈতিকতার সাথে বিএনপির সাথে ছিলেন। এমনকি আমরা দেখেছি যে আমাদের গত নির্বাচনে পরবর্তী পর্যায়ে ওনার এখানে কিছু ভোট কেন্দ্র স্থগিত ছিল। ওই নির্বাচনটা হওয়ার পর রেজাল্ট আসলো উনি বিএনপি থেকে, আওয়ামী লীগ যদি ওই সময় মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে বা ওনাকে বেচা কিনা করতে চাইতো, তাহলে তখনই করতে পারতো, তখনই তো তাকে ওনাকে নিয়ে নিতে পারতো। আওয়ামী লীগ তো সেটা করে নাই। উনি পরবর্তী নির্বাচিত যখন হলেন, উনি ইতিমধ্যে পদত্যাগ করেছে, উনি সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছেন এবং বিএনপি থেকে উনি পদত্যাগ করেছেন। কিন্তু বিএনপি নিজের পলিটিক্যাল আইডেন্টিটি শো করার জন্য ওনাকে বহিষ্কারটা দেখিয়েছে যে ওনাকে আমরা দল থেকে বাদ দিয়েছি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে কথাটি বললেন যে 6টি মনোনয়ন, যেখানে আওয়ামী লীগ 3টিতে 5টিতে দিয়েছে, এর মধ্যে 14 দলীয় একটা জোট তো আওয়ামী লীগের সাথে আছে। এই জায়গাটিতে হয়তো আওয়ামী লীগ দেখতেছে এখানে যেহেতু উকিল আব্দুল সাত্তার সাহেব একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, অথবা আওয়ামী লীগের অত কোনো কারণে আওয়ামী লীগের এখানে কি দায় পড়লো যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, যে আসনে ওনারা কোনো প্রার্থী দিলেন না, জোটেরও প্রার্থী দিলেন না, দলেরও কোনো প্রার্থী এখন দিলেন এটা না? আওয়ামী লীগের পলিটিক্যাল সিদ্ধান্ত। আওয়ামী লীগ একটা
ঐতিহ্যবাহী পুরানো রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রজ্ঞা দীর্ঘ 13-14 বছর ক্ষমতায় আছে। আওয়ামী লীগ ভালো করেই জানে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে পারে, আওয়ামী লীগের সভানেত্রী জানতে, মাননীয় শেখ হাসিনা এটা জানতে। তো ওনারা তো জানবেন, ওনাদের সাথে আপনার কি মনে হয় যোগাযোগ করেই সিদ্ধান্তটা নিয়ে আমার আসছেন? মনে হয় না, আমার মনে হয় না যে এখানে ওটা একটু- পলিটিক্যাল একটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে আমরা ওই জায়গাটা আমরা রাখলাম। একটু শুনে আসি একটু মাসুদ কামালের কাছ থেকে। মাসুদ কামাল, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন উপনির্বাচন, প্রার্থী ঘোষণা, ওখানে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া, দল থেকে বিএনপি দল থেকে বহিষ্কার করা, সব কিছু মিলে আপনার বিশ্লেষণ। দেখেন বিষয়টা হলো কি, আমি যেভাবে বুঝি আর কি, যে বিএনপি যখন উকিল সাহেবকে পদত্যাগ করতে বলছেন, উনি কিন্তু কোনো গাইগুই করেন নাই, উনি জাস্ট পদত্যাগ করে ফেলেছেন। এবং পরে যখন সে ইলেকশন করতে গেছে, তখনও গাইগুই করে না, আবার ইলেকশনের ইলেকশন ফর্ম করতে কিনে গেছে, ফেলছে। হ্যাঁ, তখন বিএনপি বরং গাইগুই করতেছে। কেন? আচ্ছা, কেন করছে আমি জানি না, আমি বলছি, আলোচনাটা করছি আপনাকে। আসলে বিএনপির কতগুলি আচরণ এটা ঠিক ব্যাখ্যার মধ্যে পড়ে না, এটা আমার বিবেচনা। কিভাবে ব্যাখ্যার মধ্যে পড়ে না, যে কথাটা উনি আগের বার বলেছিলেন কিন্তু, যে ফখরুল সাহেব পাশ করলেন, শপথ দিলেন না, উনি শপথ নেবেন না। কেন শপথ নিলেন না? একটা কারণ নিলেন না, যে যাওয়া ঠিক হবে না। না, তাহলে মানে ওনার কামাল আসলে ভাই, আমি শেষ করি, এটা জাতির কি ক্ষতি হয়েছে আর আপনার কি আমার অসুবিধা অসুবিধা হয়েছে? আছে, আমি বলি আপনাকে। আমার কথা হলো কি, আমি যখন আমার সামনে 2টা রাজনৈতিক দল আছে, আমি রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা পদক্ষেপকে, প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি বুঝতে চাই। কারণ না বুঝলাম থেকে ভোট দেবো কীভাবে? এটা তো কোনো ম্যাজিক নয় রে ভাই, যে জাদুর বাক্স নিয়ে আসছি, আমার ভোট দাম তোমার সব দিয়ে দেবো, তা তো না। আপনি ব্যাখ্যা করবেন, আপনি কি করতেছেন, কেন করতেছেন। ফখরুল সাহেব কেন শপথ নিলেন না? আচ্ছা, ফখরুল সাহেব রিজাইন করলেন, শপথ নিলেন না, ওটা ফাঁকা হয়ে গেল, উপনির্বাচন হলো, উপনির্বাচন আবার বিএনপি লোকই পাশ করলো, সেই লোক আবার যে শপথ নিল। তো যদি ফখরুল সাহেব শপথ না নেওয়াটা সঠিক হয়, তো তার আসনে উপনির্বাচন নির্বাচিত বিএনপি, ওনারটা কেন সঠিক হবে? না, আমি কথাগুলো বলি, আপনি না, আমার সঙ্গে আমি- আমাকে থামাই দিয়ে আর্গুমেন্টেশন না, পরে বলতেছি। আমি এগুলো ধারাবাহিকভাবে বলতেছি। এই আচরণগুলি কিন্তু বিএনপি এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই, যে কেন ফখরুল সাহেবের রিজাইন, মানে শপথ না নেওয়াটা সঠিক ছিল। আমি একটা ছোট্ট একটি জিনিস জানতে চাই। ফখরুল সাহেবের ওই আসনে প্রথম নির্বাচিত হইলেন কে? ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব? কোনটা? ওই বগুড়া? না 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 না, ফখরুল সাহেব ইলেক্টেড না, নির্বাচিত হইলেন উনি যখন রিজাইন করলেন, তারপরে ওই আসনে উপনির্বাচন থেকে গোলাম সিরাজ সাহেব। হ্যাঁ, গোলাম শেষ ওই হয়েছে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু কোনো ব্যাখ্যা বিএনপি দেন। বিএনপি একই রকমভাবে 6 জন লোককে তারা পদত্যাগ করতে বলে, 10 তারিখে মিটিংয়ে তারা সিদ্ধান্ত হলো তারা পদত্যাগ করবে। ওকে করছে, করার পর উকিল সাহেবও করছে। এখন আমি বিএনপি করি, তার মানে কি আমার জীবন যৌবন সবচেয়ে আমি বিএনপির কাছে দিয়ে দিছি? তা তো না। উনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে বিএনপি, আমি যা করতে চাই আমার দল তা চায় না, ওকে আমি দল থেকে বেরিয়ে আসছি। উনি কিন্তু দল থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে উনি এখন স্বতন্ত্র নির্বাচন করার অধিকার রাখেন। আমি এটুকু কোনো আমার আপত্তি নেই। তার আমার বড় আপত্তিটা কোথায়? আপত্তিটা হলো, যেই না মাত্র উনি স্বতন্ত্র নির্বাচন করতে গেলেন, সেই মাত্র ওনার সরাইল এবং আশুগঞ্জ থেকে ওনাকে বিএনপি রেজুলেশন করে ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করলো। কেন করলো? এই ব্যাখ্যাটা কি? একজন লোক ইলেকশন করবে, তার ইচ্ছা, তাকে আপনি অবাঞ্ছিত ঘোষণা করবেন কোন যুক্তিতে, কোন অধিকারে, কোন গণতান্ত্রিক অধিকারে? যারা মাসুদ কামাল, আপনি বলছিলেন, আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী না দেওয়ার পিছনে কোনো কৌশল কাজ করেছে কি না আওয়ামী লীগের, অথবা তার সাথে উকিল আব্দুল সাত্তারের সাথে সরকারি দলের সাথে কোনো যোগাযোগ হয়েছিল কিনা, যেই যোগাযোগের প্রেক্ষিতে এখানে আসনটি শূন্য রাখা হয়েছে। দেখেন, একটা কথা হলো কি, আওয়ামী লীগ বিএনপির কি মিত্র দল? না, দল না তো। আচ্ছা, বিএনপি একটা সিদ্ধান্ত নিছে, উকিল আব্দুল সাত্তারের একটা সিদ্ধান্তের কারণে বিএনপি একটু বেকায়দা পড়ছে, যে এই বিএনপি তো তাহলে তার নীতিগতভাবে পাবলিককে বুঝাতে পারবে না। এই সুযোগটা যদি আওয়ামী লীগ নেয়, নিতেই পারে পলিটিক্যালি, আওয়ামী লীগের সুযোগটা নিছে। কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে প্ল্যান করে পদত্যাগ করছে, এত কিছু আমি মনে করি না। পদত্যাগ করার পর যখন সে আবার নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার খায়েশ ঘোষণা করছে, এই খায়েশটা কি হঠাৎ করে এই মানে খায়েশটা জায়গা দুই দিছে? কারণে হতে পারে। হঠাৎ করে না, 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 আমি বলি, এই মানে খায়েশটা জাগে কেন নাই, হয়েছে? এই এটা খায়েশটা সব হলো সিদ্ধান্তগুলো হয়েই আসছে। আমি বলি, এই খায়েশটা আগে সিদ্ধান্ত নেয়, আগে সিদ্ধান্ত থাকতেই পারতো।
আগে বলতে আমি পদত্যাগ করবো না, বিএনপি না, কি করতে পদত্যাগ পারতো? না করে তো কোনো সুযোগ নাই, তার করতেই হবে। একটা এক, জিনিস হলো কি, দ্বিতীয় কথা হলো যে শুনেন, সে যদি পদত্যাগ না করতো হ্যাঁ। বিএনপি তাদের কিছুই করতে পারতো না। বাংলাদেশের অনেক নিয়ম কানুন আছে, আপনার খেয়াল নাই সিরাজগঞ্জের স্বপন সাহেব পরে নিয়ে তাদের প্রতিমন্ত্রী বানিয়ে দিল, খেয়াল নেই আপনার? কিচ্ছু হয় না। বিষয়টা হলো কি, এইটা সে পদত্যাগ করছে এই নিয়ম মাইনা, তারপরে দুইটা ঘটনা ঘটছে। যে ঘটনা, একটা ঘটনা আপনার বলছেন যে তার ছেলের ব্যাপারটা আছে, ছেলে একটু লোভ টোপ থাকতে পারে, কাবি খার কাজ টাজ নাকি সে অনেক কিছু করছে, মাল পানি কামাইছে, আর 1 বছর কামাবে, অসুবিধাটা কি, তার একটা প্ল্যান থাকতে পারে। বাপের বয়স হলো 85 ইয়ার্স, 85 বছর বয়সে একজন লোকের তার তুর ছিঁড়ে যায়, এটা কোনো ব্যাপার না। যদি ওনার পুরায় কইছে হ্যাঁ হ্যাঁ আমি করছি, এগুলো হইতে পারে। কিন্তু তো এখন সবকিছু হইতে পারে। আমি মনে করি লোভটাও কাজ করতে পারে। উনি সবসময় এমপি ছিলেন, এমপি অবস্থায় মরতে চান, এটাও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এইগুলি ব্যাপার না। ব্যাপারটা হলো গিয়া যে উনি করাতে বিএনপির কোনো ক্ষতিও হয় না, কিন্তু বিএনপির ক্ষতি হয় কখন, যখন নাকি বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। এটা করার মাধ্যমে বিএনপি প্রমাণ করে যে তারাও আসলে কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি না। নিশ্চয়ই এবার আসবে, এটা শুনে আসবো। জি, মতিনুর ভাই, আপনি নিশ্চয়ই বলবেন, মানে কামাল ভাই বক্তব্যের কিছু কথা আপনি বলবেন। আমি ছোট্ট একটু আমার প্রশ্ন একটি ছিল যেটি আমি করতে চাই, সেটা হচ্ছে আজ থেকে 9 জানুয়ারি পর্যন্ত 8 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মূলত এটি হলো সরকারের পদত্যাগ সহ 10 দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামত সহ 27 দফা মানে প্রস্তাবের বিষয়ে মাঠ পর্যায়ে নেতাদের ধারণা দিতে 8 দিনের এই কর্মসূচি দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির সামনে এই সময় এই কর্মসূচি নিয়ে তারা সফর করছে, এই কর্মসূচি নিয়ে তারা মানে কর্মসূচি ঘোষণা করেছে এই 8, 10 দফা এবং 27 দফা নিয়ে, কিন্তু আমরা তো জানি বিএনপির সাধারণ মানে মহাসচিব সহ প্রায় 529 জন অতি সম্প্রতি জেলে আছে। তাদের ব্যাপারে কোনো বৃহৎ কোনো কর্মসূচি না দিয়ে এই কর্মসূচি ঘোষণা কেন? সংক্ষেপে, আমরা শেষ সময় আছি। আচ্ছা, ধন্যবাদ ফখরুল ভাই। আমি আপনার প্রশ্নের জবাবের আগে মাসুদ কামাল ভাই কয়েকটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমার একটু জবাব দিতে চাই। নাম্বার 1 হচ্ছে যে বিএনপি এই যে উকিল আব্দুস সাত্তার সাহেবকে অবঞ্চিত করেছে, এটা বিএনপির কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত নয়। এটা হচ্ছে আশুগঞ্জের একটা লোকাল স্থানীয় একটা বিষয়। সুতরাং এটা দিয়ে বিএনপির অ্যাজ এ হোল সিদ্ধান্ত এটা মনে করার কোনো কারণ নাই। নাম্বার 2 হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বগুড়া 6 আসনে যখন নির্বাচিত হলেন, উনি তখন শপথ নেন নাই পার্লামেন্ট সদস্য হিসেবে। এটি একটা দলের, বড় রাজনৈতিক দলের মহাসচিব শপথ নিয়ে পার্লামেন্টে যাওয়া মানে ওই নির্বাচনকে বৈধতা দেয়া, এবং সেটি না করাটা আমি এটাকে মনে অনেক ওয়াইজ ডিসিশন না, কিন্তু বাকি 5 জন তো গেল না, মহাসচিব যাওয়া আর হচ্ছে অন্য একজন ব্যক্তি যাওয়া, আমি মনে করি এখানে একটা নিশ্চয়ই দলীয় একটা সিদ্ধান্ত প্রেক্ষিতেই এটি হয়েছে। সেটাকে আমি এটাকে ওইভাবে মানে বড় করে দেখি না। 2, আর একটা হচ্ছে যে বিএনপির এই যে আব্দুস সাত্তার সাহেবের যে বিষয়টি, এটি আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে ওনাকে বহিষ্কার করা হয়েছে, বাট উনি পদত্যাগ করেছেন এই মর্মে বিএনপি কোনো এখন পর্যন্ত তার, আমি যতটুকু জানি, কোনো পদত্যাগপত্র বিএনপির কাছে সাবমিট করা হয় নাই, বরং এই ঘটনার পরে বিএনপি তাকে আরেকটি, আমি ওই একটু সামনে আলোচনা যাই, এটি ক্লিয়ার। সেটা হচ্ছে যে আব্দুস সাত্তার সাহেব অবঞ্চিত হলেন অথবা এমপি স্বতন্ত্র প্রার্থী হলেন, এতে কি যায় আসে? যেহেতু দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে উনি সম্পৃক্ত ছিলেন এবং বিএনপির টিকিট নিয়ে উনি মূলত এমপি ইলেকশন করেছেন, তো সুতরাং সেখানে 85 বছর বয়সে এসে এরকম একটা সিদ্ধান্ত, যেটি মাসুদ কামাল ভাই বলার চেষ্টা করলেন, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও এরকম শুদ্ধিচার হয় নাই যে আপনার রাজনৈতিক গণ্ডির বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আসলে এখনো সেই ক্লিয়ার, এই বক্তব্য ক্লিয়ার। আমি একটু সামনে যেতে চাই। আমার প্রশ্ন ছিল 10 দফা এবং 27 দফা বলেছেন। 27 দফা, 27 দফা এবং 10 দফাকে বুঝানোর জন্য কর্মীদের, তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য তারা 8 দিনের একটি কর্মসূচি শুরু করেছে। আমি জানি বিষয়টা। 1 নম্বর হচ্ছে 10 দফা হচ্ছে 10ই ডিসেম্বর ঘোষণা করেছে তারা। এটি হচ্ছে আন্দোলনের প্রথম স্টেপের যে, না, আমি এই 10 দফা বা 27 দফা নিয়ে আমি শুনবো না, মানে শুনতে আমি চাই না। আমার বক্তব্য হলো যে এইটি কেন জরুরি এই মুহূর্তে? দলের মহাসচিব সহ 529 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল 7 ডিসেম্বর। এই সময় তাদের নেতা কর্মীদের মুক্তির দাবি না জানিয়ে এই 27 দফা
নিয়ে মানে দলের মানে তৃণমূল কর্মীদেরকে বোঝানোর জন্য কর্মসূচি আচ্ছা, ঘোষণা এখানে আসলো কেন? এখানে মনে হয় একটু ফখরুল ভাই একটু গ্যাপ আছে, সেটি হচ্ছে 10 প্লাস 27 প্লাস এই যে যাদেরকে গ্রেপ্তার করেছে মহাসচিব সহ, ইভেন বেগম খালেদা জিয়া মানে বিএনপির যিনি চেয়ারপারসন, তার মুক্তি সহ কিন্তু এই কার্যক্রমটি চলছে দেশব্যাপী এবং তারই কর্মসূচি। এটি একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। অর্থাৎ 10 দফা 27 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামত প্লাস এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে এবং কোনো রকমের আপনার কি বলে যে মামলা না থাকার প্রেক্ষিতেও যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সুতরাং এটি ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এটি তারা মুক্ত করার জন্য জনগণের কাছে যাচ্ছেন, বিষয়টি এরকম না। অর্থাৎ যে কারণে যাচ্ছে এবং সেখানে এই তাদের মুক্ত করার আন্দোলনের মধ্যেও কিন্তু এই জিনিসটি নিশ্চয়ই রয়েছে। আমার মনে হয় আমার মনে হয় আমি আপনাকে ব্যাখ্যা ক্লিয়ার করতে পেরেছি। আমরা পেয়েছি। আমি না ডক্টর নিজামুল্লাহ, আপনার কাছে আমার একটু ভিন্ন প্রশ্ন আছে, আমি এই নিয়ে আপনি যদি থাকে কিছু বলবেন, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। আজকে একটি ঘটনা হয়েছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের তারা একই মঞ্চে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা উঠেছেন এবং তারা এখানে বক্তব্য দিয়েছেন। আমরা জানি যে কোনোভাবেই কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকে এক করা যায় না। এইখানে দুই দল এক হয়ে বক্তব্য রাখেন, এটা তো অবশ্যই একটা শুভ সূচনা বলবো আমি, যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মঞ্চে বিএনপির বরকতুল্লাহ বুলু সাহেব ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব দুজনে বক্তব্য রেখেছেন। আমির খসরু মাহমুদ সাহেব বক্তব্য রেখেছেন। না, আমি বলছি যে এখন হ্যাঁ, না, আমি এই দুজনকে দেখেছি, তো বক্তব্য রেখেছেন ওনারা দুজনের বক্তব্য রেখেছেন। সাধারণত কারো কোনো সম্মেলন হলে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হতো, আমরা কিন্তু কোথাও তো আমি দেখি না বিএনপি আওয়ামী লীগ তো এক করা যায় না কোনো না, তাহলে এটার অর্থ হলো যে আমরা সবুজ সংকেত দেখতে পাচ্ছি। যে আমার মনে হয় সামনে যে আমাদের ইসির আন্ডারে যে একটু আগে আমরা যে ইসি নিয়ে কথা বলেছি, আনিসুর রহমান সাহেবের কথা বলেছি, হাবিবুল আউয়াল সাহেব সম্বন্ধে আমরা অতীতে কথা বলেছি। আমার মনে হয় যে গণতান্ত্রিক পন্থা বিএনপি তো অনেকগুলো কথা বলছে, যেমন নির্বাচনের কথা উনি আমাদের মতিনুর রহমান সাহেব এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্বন্ধে। আমরা দেখেছি বিএনপি যখন ক্ষমতা ছিল 2007 সাল পর্যন্ত, তখনও কিন্তু বিএনপি কিন্তু একটা হাওয়া ভবন থেকে একটা সরকার চলতো, আর একটা গণভবন থেকে খালেদা জিয়ার নেতৃত্বে চলতো। ওই ধারাবাহিকতা কিন্তু বিএনপির মধ্যে আমরা দেখেছি। যে এটা আসলে একটু আমার মনে হয় যে প্রসঙ্গটি যে তুললেন, এটা আসলে এটা আওয়ামী লীগের তাদের তৈরি করা একটা কৌশল। না, তৈরি করে না। আপনি 2018 সালে তাহলে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শপথ নিতে পারবে না মহাসচিব হিসেবে, অন্যরা শপথ নিতে পারবে? একই দলে কি দুই রকম সিস্টেম হয়? এখন একই দলে কি দুই রকম সিস্টেম হয় না বলেন? ওই সময় পরিচালিত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা না, এটা তো সত্য, সবাই জানে, ইচ এন্ড এভরিবডি নোজ, সবাই জানে। আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করছি। যাই হোক, আমার মত হলো যে তারপর আপনার 10 ডিসেম্বর বলছে যে সরকারের পতন হবে, খালেদা জিয়ার নেতৃত্বে সরকার চলবে। আমানুল্লাহ আমান সাহেব ডাকসুর পিপি ছিলেন, মহানগরের সেক্রেটারি উত্তরে, কিন্তু উনিও এই ধরনের এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি বিএনপি, যাই হোক, বিএনপিকে যখন একটা জায়গায় জনসভা করতে সুযোগ দেওয়া হলো, শান্তিপূর্ণভাবে তারা জনসভা করেছেন। এমনকি আমরা দেখেছি যে 8টি বিভাগীয় সরও তারা জনগণকে উদ্বুদ্ধ করছে, বক্তব্য রেখেছেন। আমার মনে গণতান্ত্রিকভাবে যদি তারা তাদের কর্মসূচিগুলি দিয়ে থাকে, মানুষ যদি তাদেরকে সমর্থন করে। বিষয়ে কি বলবেন? এই যে গত 7 তারিখে বিএনপির একসাথে এখন বিএনপির তো 7 তারিখে আপনি দেখেন যে 10 তারিখে একটা কর্মসূচি সরোয়ার্দী উদ্যানে তাদেরকে বলা হয়েছে যে আজকে চরমনায়ের যে সম্মেলনে আপনাদের না, আমি বলে শাসনতন্ত্র আন্দোলনের সম্মেলনে বরকতুল্লাহ বুলু সাহেব আসতে পারছে সরোয়ার্দী উদ্যানেই, কিন্তু ওনারা পল্টনে এখানে একটা বিজনেস হাব, সেখানে রাস্তা বন্ধ করে ওনারা ওখানে করবেই। এরপর 3 দিন আগে পুলিশ যেগুলো উদ্ধার করেছে 3 লাখ পানির বোতল, চালের বস্তা, কোনো অবৈধ ওনারা বেআইনিভাবে ওনারা এখানে অবস্থান করবে, অবরোধ করে রাখবে। আপনাকে এই জন্য আপনি একটি দলের মহাসচিব থেকে শুরু করে সবকিছু ধরে নিয়ে গেলেন এবং আজ পর্যন্ত তাদের জামিন হচ্ছে না। জামিনের জন্য তারা চেষ্টা করছে, দেখতেছি আমরা। কিন্তু আমার বক্তব্য হলো একটু শেষের দিকে আছি, একটু মাসুদ কামালের কাছে দিব আপনাকে। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো এই একই মঞ্চের দুইজনের যাওয়া এবং পরবর্তী কিছু দেখা। হঠাৎ একই মঞ্চে দুজন গেছে, এটা মানে আসলে ইসলামী হয়েছে কি বাংলাদেশের রাজনীতি এটা অদ্ভুত। এখানে আওয়ামী লীগ বিএনপি উভয়েই
ইসলাম মানে নামধারী, ইসলাম যে সমস্ত দলের নামধারী মানে ওই অর্থে না, মানে দলের নামের মধ্যে ইসলাম আছে, এরকম যে সংগঠনগুলো আছে সেগুলোর সঙ্গে মানে এমন একটা ভাব করতে চায় যে আমি তোমার সঙ্গে নাই কিন্তু তোমার বিরোধিতাও করি না। এটা এই কারণে করতে চায় যে বাংলাদেশে ইসলাম পছন্দ করে এমন লোকের সংখ্যা অনেক, এই ভোটগুলিকে ইগনোর করার সাহস এদের নাই, যে কারণে দুই দলের কারোই নাই, যে কারণে সারা বছর কোনো খবর নাই, নির্বাচনী পোস্টারের মধ্যে টুপি আর ঘুমটা চলে আসে। এটা এই কারণে আসে, অন্য কোনো কারণ না। কিন্তু এটা তারা দেখাতে চায়, এই একটা বিষয়। আর একটা বিষয় আমি শেষ করে দিই, ওই যে আপনি যে কথাটা বলেন, যে কথা উনি জবাব দিলেন যে এই মুহূর্তে দলের মহাসচিব সহ প্রায় 500 লোক জেলখানায়, 27 দফা নিয়ে তারা আন্দোলন করতে, সারা মানুষকে বুঝাবে। আরে কে বুঝাবে রে ভাই? মানুষের একটা চেহারা তো লাগে, মির্জা ফখরুলের আর কিছু না হোক, এই লোকটা একটা ভালো মানুষ, এরকম একটা প্রচার কিন্তু আছে। তো ওইটুকু অবস্থান কি এই মুশাররফ সাহেবের আছে? মুশাররফ সাহেবকে পাবলিক বুঝবো? জি একটু শুনি। জি মতিউর ভাই, একেবারে শেষ 30 সেকেন্ড আপনি শেষ করবেন। আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে নিজামুল ভাই যে কথাগুলো বললেন যে বিএনপির এই যে আপনার 10 তারিখে যে প্রোগ্রাম, অর্থাৎ এই যে পানির বোতল, চালের মানে আপনার বস্তা, দেখেন বিএনপি 9টি বিভাগীয় শহরে যে প্রোগ্রামগুলো করেছে, কোনো জায়গায় কেউ সংকট হয়েছে? মানে অনেক প্রতিকূলতার মধ্যেই বিএনপি শান্তিপূর্ণ প্রোগ্রাম করেছে। ইভেন 10 তারিখে সেই প্রোগ্রামও শান্তিপূর্ণভাবে করেছে। 30 তারিখে যে গণমিছিল সেটাও শান্তিপূর্ণভাবে করেছে। তাহলে আচমকা আপনার বিএনপির অফিসে আপনি তল্লাশি করলেন, করে কোনো রকমের ওজোর আপত্তি ছাড়া, কোন মামলা ছাড়া, সবগুলো মামলায় যারা জামিন তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে 10 তারিখে প্রোগ্রামটা করা না যায়, ভণ্ডুল করা যায়। তাতে তো করতে পারেনি। এখন যেটা উনি বললেন সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানে গভর্নমেন্ট চেয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বিএনপি চেয়েছে পল্টনে। ফাইনালি প্রোগ্রাম তো হচ্ছে। সুতরাং এমন কোনো নজির এখনো পর্যন্ত হয় নাই যেখানে এরকম সিদ্ধান্ত সরকার নিতে পারে। যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক। এবং মাসুদ কামাল ভাই সর্বশেষ যেটা বলেছেন, ওকে, বিএনপির মহাসচিব সহ যারা গ্রেপ্তার আছেন তাদের মুক্তির জন্য বিএনপির প্রতিদিন তার কর্মসূচি যেগুলো দিয়েছে এবং তার মধ্যে এটিও আছে, এবং প্রতিদিন তাদের প্রেস কনফারেন্সে সেই দাবি তারা করছে। সেই দাবি তারা করছে। আমাদের বক্তব্য ছিল যে অগ্রাধিকার আসলে কোনটি পাচ্ছে, নেতাদের মুক্তির বিষয় নাকি অন্য কিছু। আমার মনে হয় এই বিষয়ে আরো কোনো এক সময় নিশ্চয়ই আমরা আলোচনা করব। জনাব প্রফেসর ডক্টর মতিউর রহমান, জনাব মাসুদ কামাল এবং ডক্টর নাজমুল ইসলাম ভূঁইয়া, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। নিজামুল হক ভূঁইয়া, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।